জি, অবশ্যই স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। হ্যালো সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো স্যার যদিও আমার বিষয়ে অলরেডি বলেছেন। তো আমি রাকিবুল ইসলাম। আমি অবশ্যই আপনাদের সাথেই মানে আই মিন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্টুডেন্ট। সো আমি নিজের সম্পর্কে তেমন বেশি কিছু বলব না। শুধুমাত্র আমি এটুকুই বলব যে আপনারা যেহেতু আপনারা খুব লাকি যে আসলে এ ধরনের একটা কোর্স আসলে আপনারা পাচ্ছেন। কোর মার্কেটিং হয়েও অনেক সময় এ ধরনের কোর্স পাওয়া যায় না। আমি যেরকম বিবিএতে স্পেসিফিক মার্কেটিং রিসার্চ কোর্স পাইনি। আমি বিবিএতে রিসার্চ মেথোডোলজি পেয়েছিলাম, বাট মার্কেটিং রিসার্চ পাইনি। মার্কেটিং রিসার্চ শুধু পেলেই না, আপনার এটা যে একটা যে স্ট্রাকচার ওয়েতে পাওয়া, এটা খুবই ইম্পর্টেন্ট। বিকজ আপনি এখন জব মার্কেটের যে প্যাটার্ন, সেই প্যাটার্নগুলোতে মানে যেহেতু এমপ্লয়াবিলিটি নিয়ে কাজ করছি, আমাদের যে বিভিন্ন কোর্স আছে, প্লাস সব সব জায়গাতেই একটা রিসার্চের উইংস থাকাটা খুব খুব প্রেফারেবল, এবং আপনার প্রোফাইলটাকে খুব হাই করে। সিভি, রেজিউমি এগুলোকেও অনেক অনেক বেশি হাই করে দেয়। তো যাই হোক, এখন এই বিষয়গুলো নিয়ে আহ, আমরা অবশ্যই আরো ইন ডিটেলে কথা বলার চেষ্টা করব ধীরে ধীরে। আহ, তো আজকে যেহেতু একদম বেসিক ক্লাস, আমরা বেসিক জিনিসগুলো দিয়ে স্টার্ট করব। চেষ্টা করব আমরা এই পুরো সেশনটা জুড়ে আমাদের অনেক কিছু লার্নিং, আমাদের অনেক সফটওয়্যার বা কোশ্চেনিয়ার, ইভেন আপনাদের ওপেন টু ডিসকাশনের সুযোগ থাকবে। আপনারা যে যার মতো ওপেন কোশ্চেন করতে পারবেন অ্যাবাউট দ্যাট, দ্য মার্কেটিং রিসার্চ, অ্যাবাউট your course, and anything else which is engaged with your course. আপনারা এই বিষয়ে অনেক অনেক কথা বলার সুযোগ পাবেন, কোনো প্রবলেম হবে না বলে আশা করছি। তো বেসিক ক্লাসে আমি আপনাদের একদম শুরু থেকে, অর্থাৎ ডেটা বা ইনফরমেশন, এই ধরনের যে একদম কোর টার্মগুলো আছে আমাদের, তো সেইগুলো নিয়ে আমরা ইনিশিয়ালি একটু ডিসকাশন করার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আসলে আমাদের ডেটা বা আমাদের ইনফরমেশন বলতে কি বোঝায়, এবং কেন এগুলো আসলে ইম্পর্টেন্ট, এগুলো আসলে কিভাবে মার্কেটিং রিসার্চের সাথে রিলেটেড। আপনারা নিশ্চয়ই স্যারের ক্লাস করেছেন, অলরেডি অলরেডি শুনেছেন ডেটা, ডেটা, ডেটা কি সেই ডেটা, এবং কেন এই ডেটার এত গুরুত্ব। এটা কোয়ালিটি ডেটা, কোয়ান্টিটেটিভ ডেটা, বা আপনার কোয়ান্টিটেটিভ ডেটা বা কোয়ালিটি ডেটা, এগুলো কেন কাজে লাগে। হ্যাঁ, এইগুলো নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, যে আসলে স্ক্রিনটা সবার সামনে ভিজিবল হচ্ছে কিনা। ওকে, রেকর্ড, রেকর্ড। আচ্ছা, আচ্ছা, আমরা আমরা এই ধরনের কাজগুলো যে করছি, হ্যাঁ, তো সেখানে আমরা ডেটার যে প্রয়োজনীয়তা বা বিশেষত্ব, সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, তো ইনিশিয়ালি আমরা দেখেন এখানে একটা আহ, আমরা বলছি যে হোয়াট ইজ ডেটা উইথ এক্সাম্পল। এটা আপনার কি, ডেটা রেফার্স টু অর্থাৎ ডেটা হচ্ছে একদম যে জিনিসটা আমি পাচ্ছি, আমি কোনো একটা নাম্বারস পেলাম, কোনো একটা আমি একটা সংখ্যা পেলাম,
সেটা সেটা কোয়ালিটি, কোয়ান্টিটেটিভ যে কোনোই হতে পারে। বাট সেটা একদম যে জিনিসটা আমি পাচ্ছি, আমি আমি হতে পারে ধরুন আমি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করলাম। সাপোজ ডেফোডিলের একটা ওয়েবসাইট ভিজিট করলাম। সামনেই অনেক বড় করে লেখা যে 26,000 26,000 পার্টিসিপেন্টস। এই যে 26,000 পার্টিসিপেন্টস, 26,000 স্টুডেন্টস, এই নাম্বারটাই কিন্তু আসলে মূলত ডেটা। এটা ইনফরমেশন কখন হবে এটাতে আমরা যাব। তার আগে আমরা এখানে দেখি লেখা আছে আনপ্রসেস ফ্যাক্ট দ্যাট আর কালেক্টেড ফ্রম ভেরিয়াস সোর্স, দোজ আর when quantitative and qualitative elements without any inherent meaning or context। অর্থাৎ আপনার একটা ডেটা যখন আমি একটা ওয়েবসাইট বা কারোর সাথে কথা বলে কালেক্ট করছি, তখন সেটা কিন্তু আমাদের কোনো ওই রকম মিনিং থাকে না। মিনিংটা কখন তৈরি হয়? যখন সেটা ইনফরমেশনে আমরা রূপ দেই। দেখেন, এই কারণে ইনফরমেশনকে বলা হচ্ছে ইজ ইনফরমেশন ইজ ডেটা দ্যাট হ্যাজ বিন প্রসেসড, organized and structured to provide meaning or value. It helps in decision making and can easily interpret। কিরকম? আমরা 26,000 স্টুডেন্ট ডেফোডিলে পড়েন, 26,000 স্টুডেন্ট ডেফোডিলে পড়ে, এই পুরো লাইনটা হচ্ছে ইনফরমেশন, একটা মিনিং তৈরি করছে। কিন্তু বড় করে যে লেখা উপরে 26,000, এইটা কিন্তু একটা নাম্বার। ওইটা কিন্তু আসলে আমরা বুঝতে পারছি না যে কিসের 26,000। ওইটা বড় করে লেখা চোখে পড়ার জন্য, নিচে দিয়ে লেখা স্টুডেন্টস আর স্টাডি অন ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। ওই কথাটুকু আমার ওই 26,000কে প্রসেস করলো, মেক করলো, একটা মেক সেন্স করলো আমার ভিতরে। আমি বুঝতে পারলাম, ও আচ্ছা 26,000 হচ্ছে স্টুডেন্ট পড়াশোনা করে। এনাদার এক্সাম্পল একটা আমরা দেখি। হ্যাঁ, এনাদার এক্সাম্পলটা কিরকম? এটা তো সেকেন্ডারি ডেটা যে একটা ওয়েবসাইটে আছে, তাই না? এখন আমরা যখন প্রাইমারি ডেটা কালেক্ট করি, প্রাইমারি ডেটা কালেক্ট করলে আপনারা খুব সম্ভবত এই যে এইরকম ইয়ে পাবেন। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই এই ধরনের কোনো পিকচার দেখেছেন এখন পর্যন্ত, যে এক্সেল ফাইলে আমাদের ডেটা থাকে যখন আমরা ডেটা কালেকশন করি। যখন ধরুন আমরা আমাদের কাঙ্ক্ষিত রেসপন্সদের কাছ থেকে ডেটা কালেকশন করব, যে আপনার জেন্ডার কি, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আপনার প্রফেশন কি, আপনার ইনকাম কত, আপনার বয়স কত। হ্যাঁ, আপনি এই এই প্রশ্নের সাথে একমত নাকি দ্বিমত, এগুলো যখন আমরা কালেক্ট করব, তখন এরকম একটা এক্সেল শিটে আমরা ইনপুট করব। এই এক্সেল শিটটা দেখে আমার কি বোঝার উপায় আছে যে আসলে কি বলতে চাচ্ছি আমি? আমি আমি এটা কি বুঝবো? এডুকেশন, ব্যাচেলার, মাস্টার্স, স্কুল, আমি কিন্তু আসলে ওইভাবে বুঝবো না যে কাদের ক্ষেত্রে করা, প্রফেশন কি অবস্থায় আছে, এটা কিন্তু আমরা এইগুলো দেখে বুঝতে পারবো না। অনেকগুলো মেল 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 মেল, ফিমেল ফিমেল ফিমেল, মেল ফিমেল, অনেক কিছু আছে। কিন্তু এইটাকে আমরা বলছি ডেটা, ডেটা সেট। যখন আমরা এটাকে প্রসেস করে ফেলবো, তখন আমি এই এই জায়গাতে একটা ইন্টারপ্রিটেশন লিখবো। দেখেন এইভাবে কোডিং করে আমরা ওটা ইন্টারপ্রিটেশন লিখছি যে 101 আর মেল, 56 আর ফিমেল। আমি লিখলাম 88 আর কমপ্লিটেড দেয়ার গ্র্যাজুয়েশন।
90s are complete the masters. 56 people are already student. 80 peoples are employed. এইগুলো যখন আমি লিখছি তখন ওর তার পাশে আমি লিখে দিচ্ছি যে এত পিপল আমার চাকরি করছে, তারা বিজনেস করছে, এত পার্সেন্ট আমার হয়তো বা ব্যবসা করছে, এত পার্সেন্টের ইনকাম 20,000, এত পার্সেন্টের ইনকাম 40,000, এ ধরনের পিপলদের ইনকাম আসলে এরকম দেখা যাচ্ছে। তখন আমার ভিতরে একটা মিনিং তৈরি হচ্ছে, আমি বুঝতে পারছি যে এই ধরনের মানুষরা আসলে তারা কোন ক্লাসে বিলং করে বা তাদের বয়স কেমন হয়, কোন শ্রেণী পেশার মানুষ আমার এ ধরনের প্রোডাক্ট বা এ ধরনের কাজের সাথে সম্পৃক্ততা প্রকাশ করে। যেমন আপনারা হয়তো বা আমি আমি আপনাদের ক্লাসে খুব সম্ভবত আজকে বা গতকালকে গিয়েছিলাম কিনা, যে হচ্ছে বিকাশ বা উবার উবার পাঠাও, এগুলো পাঠাও নিয়ে মনে হয় একজন কাজ করতে চাচ্ছিলেন, যে পাঠাও ট্রাভেল, হ্যাঁ পাঠাও রাইডার নিয়ে কাজ করতে চাচ্ছিলেন। তো আমি ধরে নিলাম যে পাঠাও নিয়ে কাজ করছেন। তাহলে দেখেন, পাঠাও কি আপনার খুব বয়স্ক বাইকের ক্ষেত্রে খুব বয়স্ক মানুষ ইউজ করতে পারে, বাধ্যবাধকতা নেই, কিন্তু খুব র্যান্ডমলি কি বৃদ্ধরা ইউজ করে? র্যান্ডমলি কিন্তু খুব বৃদ্ধরা ইউজ করে না। সাধারণত ইয়াং জেনারেশনরাই কিন্তু ম্যাক্সিমাম বাইক রাইড শেয়ারিংটা ইউজ করে। স্টুডেন্ট, অফিস গোয়িং পিপল বেশি ইউজ করে। তাই ওই জিনিসটা কিন্তু আমরা যখন মানুষজনের কাছে জিজ্ঞেস করছি, তথ্যগুলো পাওয়া হচ্ছে ডেটা, আর যখন ওটাকে আমরা অর্গানাইজ ওয়েতে রিটেন করছি, সেটা হয়ে যাবে আমার ইনফরমেশন, যেটা পড়ে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তথ্যটা আসলে কি বলছে। মোস্ট কত পার্সেন্ট বা মোস্ট হয়তো বা 80%, 20 to 30 age people are using পাঠাও in Dhaka city, in ঢাকা অ্যান্ড চট্টগ্রাম, লাইক দ্যাট, এরকম একটা ফুল মিনিং। ঠিক আছে? তো বেসিক তফাৎটা হচ্ছে এই জায়গাতে, যে আপনার ডেটা হচ্ছে আপনাকে একটা 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 নাম্বারস দেবে, একটা 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 আপনাকে পরবর্তী প্রসেস করার একটা অপশন দিবে। আর ইনফরমেশন হচ্ছে আপনাকে প্রত্যেকটা জিনিস যখন আপনি অর্গানাইজেশন আকারে ইন্টারপ্রেট করবেন, তখন সেটা হয়ে যাবে আপনার ইনফরমেশন। তো এরপরে আসেন আমরা, আপনার কি এই ডেটা এবং ইনফরমেশন নিয়ে কোনো কনফিউশন আছে? দেখেন, একটু আমাকে জানাবেন, একদম বেসিক। আচ্ছা, তো আমরা এখানে একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমাদের লেভেল অফ মেজারমেন্ট। এখন এই লেভেল অফ মেজারমেন্টের মধ্যে দেখেন আমাদের 4 ধরনের স্কেলের কথা বলা হচ্ছে। নমিনাল আছে, অর্ডিনাল আছে, ইন্টারভাল আছে, রেশিও আছে। এগুলো হচ্ছে মেজারমেন্টের একটা স্কেল। এই ধরনের স্কেলগুলো আমরা যখন আপনারা খুব 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 সন্নিকটে এই সফটওয়্যারগুলোর সাথে পরিচিত হবেন, এই সফটওয়্যারগুলোর সাথে পরিচিত হবেন, হ্যাঁ? হয়তোবা এক্সেলের সাথে অলরেডি আপনারা পরিচিত আসছেন বলে আমি বিশ্বাস করি। আর এইটা হয়তোবা আপনারা লোগো দেখে চিনতে পারেন। পাইথন, পাইথন পাইথন খুব ভালো একটা অ্যানালাইসিস সফটওয়্যার। এর পাশাপাশি এই দুটো সফটওয়্যার নিয়ে আমরা আলোচনা করব। তো বেসিকলি আমরা স্পেসেস নিয়ে কাজ করব, বাট পিএলএসও আমাদের আলোচ্য বিষয় হিসাবে থাকবে। তো যখন আমরা এসপিএসএস দিয়ে আমাদের কাজগুলো করতে যাব, তখন আমাদের এরকম স্কেল দেখাবে। সেই স্কেল অনুযায়ী আমাদেরকে কাজগুলো করতে হয়।
তো সেই স্কেলটা নিয়ে আমরা একটু আলোচনা করব। যখন দেখেন আমরা আমাদের অ্যানালাইসিস সফটওয়্যারে ডেটা ইনপুট করব, বিভিন্ন মানুষের সাথে আমি কথাবার্তা বললাম, কথাবার্তা বলে যখন আমি ডেটাগুলো পেলাম, ইন দ্যাট কেস সেই ডেটাগুলো নিয়ে আমরা আমাদের অ্যানালাইসিসটা শুরু করব, যেন আমরা ইন্টারপ্রিটেশন করতে পারি, একটা ইনফরমেশন তৈরি করতে পারি, তাই না? 100 জন 200 জন মানুষের সাথে কথা বলে আমি সফটওয়্যারে দিলাম, সফটওয়্যার আমাকে অ্যানালাইসিস করে যে রেজাল্ট দিবে সেই রেজাল্টের পার্সেন্টেন্সের ভিত্তিতে বা সেই রেজাল্টের আলোকেই তো আমি ইন্টারপ্রিটেশনটা লিখবো, তাই না? তো সেই ইন্টারপ্রিটেশন লেখার জন্য আমাদের এই ধরনের স্কেল অফ লেভেল অফ মেজারমেন্ট বা স্কেলগুলো সিলেক্ট করতে হয়, দেখতে হয়। দেখেন এখানে আমাদের আমরা ভেরিয়েবলকে দুটো ভাগে বিভক্ত করে নিচ্ছি, ক্যাটাগরিক্যাল এবং নিউমেরিক্যাল। ক্যাটাগরিক্যালটা কি আমরা দেখাচ্ছি কোয়ালিটেটিভ, আর নিউমেরিক্যালটা আমরা কি বলছি কোয়ান্টিটেটিভ। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ সম্পর্কে কি আপনাদের আইডিয়াটা পরিষ্কার, ক্লিয়ার? একটু জানাবেন। কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এ সম্পর্কে কি আপনারা পড়েছেন অলরেডি? ওকে, ভেরি গুড। সো ইন বেসিক কোয়ালিটেটিভটা হচ্ছে আপনার সাধারণত ওপেন এন্ডেড কোশ্চেনগুলো থাকে, আর কোয়ান্টিটেটিভ আপনার সাধারণত কি হয় ক্লোজ এন্ডেড থাকে, ক্লোজ এন্ডেড কোশ্চেনিয়ার থাকে। তো এখন কোয়ালিটেটিভের ক্ষেত্রে আমরা নমিনাল এবং অর্ডিনাল যে স্কেলগুলো আছে সেই স্কেলগুলো আমরা ফলো করছি, আর নিউমেরিক্যাল যেটা কোয়ান্টিটেটিভ থাকে সেখানে আমরা ডিসক্রিট এবং কন্টিনিউয়াস যে আমাদের প্রসেস আছে সেইগুলো আমরা ফলো করছি। এর এর মধ্যে আমরা কোয়ান্টিটেটিভের ক্ষেত্রে আমাদের এখানে রেশিও এবং স্কেল এবং মানে আই মিন এই যে ইন্টারভালটাই মূলত আসলে স্কেল হিসাবে কাজ করে, একটি জায়গায় এক নাম থাকে। তো ইন কেস অফ আপনারা যখন নমিনাল বা অর্ডিনাল সিলেক্ট করি তখন দেখেন বিষয় থাকে ক্যাটাগরাইজ। হ্যাঁ, ক্যাটাগরাইজ থাকে নমিনাল এবং অর্ডিনাল। যখন আমাদের বিভিন্ন ভেরিয়েবলগুলোকে নেই, মেল ফিমেল, আমাদের হতে পারে ইনকাম লেভেল, যে কোনো কিছুই, যে কোনো প্রশ্নই হতে পারে, সেটা যদি ক্যাটাগরাইজ ওয়েতে থাকে তাহলে সেটা নমিনাল স্কেলে হতে পারে, অর্ডিনাল স্কেলে হতে পারে, ইন্টারভ্যালে দিতে পারি, রেশিওতেও দিতে পারি। র্যাঙ্কড বা অর্ডার, অর্থাৎ বিভিন্ন ডেটা থাকতে পারে র্যাঙ্ক ওয়াইজ। র্যাঙ্ক আপনার যখন কোনো একটা ডেটা দেখা যাচ্ছে যে আমরা 10 জনের কাছ থেকে নিলাম, এরকম অনেক স্টাডিতে আপনি পাবেন যদি বিশদ আকারে রিসার্চের দিকে আপনি কাজ করেন। হয়তো বা ইনিশিয়ালি এই কোর্সে না পেলে অনেক অনেক সময়তেই এই রিসার্চে দেখা যায় র্যাঙ্ক অর্ডার অনুযায়ী এই বিষয়গুলোকে নিয়ে কাজ করতে হয়। তো ওই ধরনের র্যাঙ্ক অর্ডার নিয়ে কাজ করতে গেলে তখন আপনি এটা নমিনাল স্কেলে ফেলতে পারবেন না, তখন আপনাকে যেতে হবে অর্ডিনাল, ইন্টারভাল বা রেশিওতে যেতে হবে। ইকুয়াল ভেরিয়েবল ডিস্টেন্স, এইটা কোনটা? এটা মূলত আপনার ওই যে ইকুয়াল ভেরিয়েবল ডিস্টেন্স হচ্ছে এই জিনিসটা। আমি দেখাচ্ছি আপনাকে। যখন আমরা কোশ্চেনিয়ার করছি, কোশ্চেনিয়ারে আপনারা এখন পর্যন্ত কোনো কোশ্চেনিয়ারের মডেল হয়তো পেয়েছেন কিনা, আমি আপনাদের চেষ্টা করব একটা কোশ্চেনিয়ার পাঠিয়ে দেওয়ার। হ্যাঁ, তো যখন একটা কোশ্চেনিয়ার হয় তখন সেখানে অনেক রকম টার্ম থাকে, যেমন স্ট্রংলি এগ্রি, স্ট্রংলি ডিসএগ্রি, ডিসএগ্রি, নিউট্রাল, এগ্রি, স্ট্রংলি এগ্রি, এরকম 5টা স্কেল থাকে, 5টা স্তম্ভ থাকে, 1 2 3 4 5 কোডিং করা আছে, একটা নির্দিষ্ট ডিফারেন্স আছে। আমি যদি এখানে 1 3 তারপরে 5 তারপরে ধরুন 7 এবং এটাকে 9 নেই, এটা কি ভুল হবে?
ভুল হবে না, কারণ নির্দিষ্ট দূরত্বটা আমরা ঠিক রেখেছি। অর্থাৎ একে ১, ৩, ৫, ৭, ৯ একটা নির্দিষ্ট গ্যাপ রেখেছি। এটাও যেরকম আমি নিতে পারি, আবার এটাও কিন্তু নিতে পারি ১, ২, ৩, ৪, ৫। এটা হচ্ছে কোডিং। আমি স্ট্রংলি ডিসএগ্রির ভ্যালু হিসাবে 1 ধরছি, ডিসএগ্রিতে 2 ধরছি, নিউট্রালে 3, এগ্রিতে 4 এবং স্ট্রংলি এগ্রিতে 5। অর্থাৎ ১ এর ডিস্টেন্স ১ করে করে আমি এটাকে বর্ধিত করছি বা কমিয়ে দিচ্ছি। তাহলে দেখুন রিলেট করতে পারছি না ইকুয়াল ভেরিয়েবল ডিস্টেন্স, ইকুয়ালি ডিস্টেন্সটা যখন আমার হচ্ছে আহ, থাকছে, তখন আমরা কি করছি, এটাকে ইন্টারভ্যাল করছি বা রেশিও করছি, যেটা কিনা আমরা একটু আগে দেখলাম যে কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে আমরা কিন্তু এই নমিনাল বা অর্ডিনাল দিই না। কোয়ান্টিটেটিভ ডেটার ক্ষেত্রে আমরা কি করি, ম্যাক্সিমাম আমরা এই যে ইন্টারভাল বা রেশিও সিলেক্ট করি, মানে স্কেল অথবা রেশিও। যেখানে ইন্টারভাল বা রেশিও নেমে থাকে না সেখানে স্কেল নামে থাকে, দুইটার ইয়েতে স্কেল নামে থাকে। স্পেসেসে আপনি স্কেল নামে পাবেন, নমিনাল, অর্ডিনাল আর স্কেল। আসলে মূলত ওখানে এই ইন্টারভাল বা রেশিও নামে আপনি পাবেন না, ওখানে একটাই আছে, মানে দুইটার কম্বিনেশনে একটা স্কেল আছে, মানে স্কেল দিলেই হয়ে যায়। হ্যাঁ, ওটা ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইজি টু বিং অ্যানালাইসিস। তো মূলত এই ইকুয়াল ডিস্টেন্স থাকলে তখন সেটা আমরা ইন্টারভাল বা রেশিও সিলেক্ট করতে পারি, কোনো প্রবলেম নেই। আরেকটা বলছে কি ট্রু জিরো এক্সিস্ট, এটা শুধুমাত্র আমরা রেশিওতে করব। এখন ট্রু জিরো এক্সিস্ট বলতে আপনার ধরেন এই জায়গাতে আমরা কোয়ান্টিটেটিভ ডেটা, যখন আমরা অনেক সময় আছে আমাদের আম, বিভিন্ন ইয়েস নো দিয়েও কোশ্চিন করতে হয়। হ্যাঁ, তো ওই ওই সমস্ত জায়গাতে দেখা যাচ্ছে আমরা আপনার এরকম ইকুয়াল ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে থাকি, কিন্তু এটাতে যেরকম একটা কোশ্চিনিয়ার একটা একটা স্ট্রাকচার আছে, ওখানে দেখা যাচ্ছে স্ট্রাকচার নাও থাকতে পারে। যেমন কিরকম, ধরেন এই জায়গাতেই আমি বলি, এইটা দেখেন, ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স। হ্যাঁ, ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আমরা এই জায়গাতে বললাম 0 to 1 ইয়ার বা 1 to 3 ইয়ার, 3 to 5 ইয়ার, মোর দেন 5 ইয়ার। এই ইয়ার্স অফ এক্সপেরিয়েন্সটা আমরা কি হিসাবে এইটার ক্যাটাগরিটা করলাম, এই ক্যাটাগরিটা আসলে কোম্পানি কতদিন ধরে অপারেশন চালাচ্ছে। কোম্পানি যদি এখন আমরা অপারেশনই চালাই 2 বছর ধরে, তাহলে কি আমার এই মোর দেন 5 ইয়ার এই অপশনটা আসবে? প্রশ্নই আসে না। তাহলে এই প্রশ্নটা প্রত্যেকটা রিসার্চের ক্ষেত্রে তো সেম হবে না, রিসার্চ টু রিসার্চ ভেরি করবে, রিসার্চ টু রিসার্চ ভেরি করবে। তো এই জায়গাতে এসে আমাদের এটা কিন্তু আম, আমাদের ওই কোডিংটা চেঞ্জ হয়ে যাবে। ইন কেস তখন আমাদের এটা কিন্তু আমাদের কোয়ান্টিটেটিভ ডেটা, ক্লোজ এন্ডেড কোশ্চেন, আমার ইচ্ছা মতো দেওয়ার সুযোগ নেই, ওই রেঞ্জের মধ্যে সিলেক্ট করতে হবে, তখন আমরা এটা রেশিওতে দিতে পারি। তো বেসিকলি ইন শর্ট, আমরা যখন ভেরিয়েবল থেকে ক্যাটাগরিক্যাল করব তখন এটা কোয়ালিটেটিভ, এটা নমিনাল, অর্ডিনাল, এবং যখন নিউমেরিক্যাল বা কোয়ান্টিটেটিভ করব তখন ডিসক্রিট বা কন্টিনিউয়াস ভেরিয়েবল পুরো সিলেক্ট করা হয়, যেটা কিনা আপনার যখন আমাদের ইকুয়াল ডিস্টেন্স থাকবে বা কোয়ান্টিটেটিভ যেটা আমরা করব তখন ইন্টারভাল বা রেশিও বা স্কেল, ইন্টারভাল বা রেশিও অথবা স্কেল ভেরিয়েবলটা আমরা সিলেক্ট করব। আমরা যখন ইন ডিটেল স্পেসে যাব তখন আপনারা লাইভ বিষয়টা দেখতে পাবেন। আচ্ছা, এখন এই বিষয়টা বুঝতে পারছেন? একটু জানাবেন। কোনটা বলেন তো? হুম,
জি, জি স্যার। কোয়েশ্চেনিয়ার নিয়ে আপনাদের এখন ওরির হওয়ার দরকার নেই। শুধুমাত্র এই যে টার্মটা মানে আই মিন শুধুমাত্র এই যে আপনার স্কেলটা কিভাবে মেজারমেন্ট করছে শুধুমাত্র এইটুকু দেখানোর জন্য আমাদের আশা আছে। আসলে অ্যাকচুয়ালি এই জায়গাতে আমরা যে ইকুয়াল ডিস্ট্রিবিউশনটা বলছি সেটা কিভাবে আমাদের কোশ্চেনিয়ারে থাকে, হ্যাঁ? এইটা দেখানোর জন্য আপনাদের আশা। এনিথিং এলস কোশ্চেনিয়ার নিয়ে আমরা অনেক কথাবার্তা বলবো। সেটা পরে। শুধুমাত্র এই যে এই জায়গাটা, শুধুমাত্র এইটুকু আলোচ্য বিষয় শুধুমাত্র এইটুকু। ১, ২, ৩, ৪, ৫। আমি এখানে যদি ১, ২, ৩, ৪, ৫, ১, ৩, ৫, ৭, ৯ ইকুয়াল ২, ২ করে আমার এগিয়ে যাচ্ছে। দ্যাটস ইট। এটুকুই আমাদের এখান থেকে নেওয়া। অবশ্যই স্যার, অবশ্যই। না, এটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। আমরা সবসময়ই আপনারা দেখে থাকবেন যে আরকি ওয়ান ওয়ান বা স্ট্রংলি ডিসএগ্রি থেকে শুরু করি, হ্যাঁ? তো কেন স্ট্রংলি ডিসএগ্রি থেকে শুরু করছে? হোয়াই নট স্টার্টিং উইথ দ্য স্ট্রংলি এগ্রি? এখন স্ট্রংলি এগ্রি বা আপনার হচ্ছে পজিটিভ ভ্যালু থেকে শুরু না করে নেগেটিভ ভ্যালু থেকে শুরু করার বেশ কিছু কারণ বা রিজন আছে এখানে, হ্যাঁ? নাম্বার 1 আপনার যখন আমরা একটা একটা ভ্যালু আমরা দেই, হ্যাঁ? তখন আমরা এই যে কোডিংটা করছি, এই কোডিংটা করাটা মূল উদ্দেশ্য একটা বিগ রিজন। কারণ কি? যখন আমি এই কোডিংটা দিচ্ছি, কোডিং এর ভ্যালু কিন্তু আমাকে অবশ্যই পজিটিভ এর ভ্যালুটা বেশি থাকতে হবে। ইন কেস অফ আমার যে নেগেটিভ ভ্যালু। তা না হলে কিন্তু আমার ওই কোডিং কিন্তু কখনোই আমার মিলবে না। কারণ আমরা যখন অ্যানালাইসিসে যাব, তখন আমাদের এই ধরনের স্ট্রংলি ডিসএগ্রি বা ডিসএগ্রি টার্মটা কিন্তু ওখানে আর থাকবে না। ওখানে থাকবে 1, 2, 3, 4, 5, 6 এটা এরকমভাবে থাকবে। তা আমি যদি আমার স্ট্রংলি ডিসএগ্রি এবং স্ট্রংলি এগ্রির মধ্যে পার্থক্যটা ওই ইকুয়ালি রাখতে না পারি, তাহলে কিন্তু আমাদের ওই অ্যানালাইসিসটা পরে আর মিলবে না। তো আমাদের এই জায়গাতে আমাদের এই ডেটার সাপোর্টেশনের জন্য আমাদের যেহেতু একটা স্ট্রাকচারাল ওয়েতে কাজটা করতে হয়, এটা একটা বিগ রিজন। সেকেন্ডলি, দেখেন আপনি যখন একটা একটা মানুষকে একটা প্রশ্ন করবেন, হ্যাঁ? তো প্রশ্ন করার পরে আপনার সবসময় সে আমরা যখন এই প্রশ্নটা আমাদের এন্ড থেকে করব, যেমন ধরেন এখানে একটা এক্সাম্পল আমি আপনাকে দেই, একটু পড়েই বলি যেহেতু কোশ্চেনটা উঠলো। আওয়ার সাপ্লায়ার্স কনসিস্টেন্টলি মিট ডেলিভারি ডেডলাইন। তার মানে আমাদের সাপ্লায়াররা সবসময় সঠিক সময়ে ডেলিভারি ডেডলাইন টাইমটা ফলো করে, মিট করে। ডেলিভারি যে ডেডলাইন থাকে সেটা মিট করে, কন্টিনিউয়াসলি এটা মিট করে। আমি বলছি এটা মিট করে, তার মানে কি আমি এটা কিন্তু পজিটিভ ওয়েতেই বলেছি। তো এখন তাকে আগে অপশন দিতে হবে এই কারণে স্ট্রংলি ডিসএগ্রি করার। কারণ স্ট্রংলি আমি তো এটা পজিটিভ ওয়েতেই করছি। শুরুতে যদি আমি স্ট্রংলি এগ্রি দিয়ে দিই, তাহলে সে মোস্ট প্রবাবলি আমার এদিকে আর প্রশ্নগুলো নাও
পরখ করতে পারে। কিন্তু যখন আমি স্ট্রংলি এগ্রিটা পরের দিকে দিব, তখন সে এই জায়গাগুলোতে পড়ে কিন্তু এই পর্যন্ত সে আসবে। কারণ পজিটিভ ওয়েতে যখন আমি কোশ্চেন করেছি, তখন তার কিন্তু বিভিন্ন মতামত থাকতে পারে। যখন সে প্রথমে এগ্রি দেখবে, তখন সে কিন্তু ওইটাতেই প্রেস করে চলে যাবে। সে আর আমার অন্য অপশনগুলো নাও দেখতে পারে। এমনও তো হতে পারে যে সে আসলে পুরোপুরিভাবে একমত না, কিছুটা, সবটা একমত না। তো এই কারণে আমরা, এটাও একটা কারণ, আমরা যখন হিউম্যান বিং সাইকোলজি দিয়ে চিন্তা করি, তখন আমরা এই ৫ থেকে শুরু না করে ১ থেকে শুরু করি, বিকজ অফ উনি যেন উনার মতামতটাকে উনার মতো করে উত্থাপন করতে পারে, দিতে পারে। এটা আপনার হচ্ছে একটা সাইকোলজিক্যালও একটা বিষয়। যখন আমরা ১ থেকে আ বিষয়টাকে শুরু করব, ভ্যালু কাউন্টিংটা, তখন আমার র‍্যাংকিং করতে সুবিধা হবে। ইন দ্য টার্ম অফ সাইকোলজি। যেহেতু আমরা আমাদের রেসপন্ডের কাছ থেকে ডেটা নিব। তারা তো সবাই হিউম্যান বিং। তাদের সাইকোলজিক্যাল টার্মটাও আমাদেরকে মাথায়, সায়েন্টিফিক্যালি এটাই আমাদের স্ট্যাবলিশড করে। প্রুভেন। লাইকার স্কেলের ফর্মুলা বা লাইকার স্কেলের মেথড অনুযায়ী আমরা এই কারণে স্ট্রংলি ডিসএগ্রি থেকে শুরু করি, এবং এটা আমরা সবচেয়ে লোয়েস্ট ভ্যালু দিয়ে স্টার্ট করি। তো এইটাই আর কি বেসিক টার্ম, যে আমরা আসলে স্ট্রংলি ডিসএগ্রি থেকে শুরু করি এবং শেষটা করি স্ট্রংলি এগ্রিতে, বা সবচেয়ে বড় যে পয়েন্টটা থাকে সেটা দিয়ে। আচ্ছা, আহ, বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা, ওকে। তো আমরা ডেটা ডেটা নিয়ে যেহেতু কথা বলছিলাম, আমরা এখন একটা স্যাম্পল দেখব। স্যাম্পল বলতে গেলে কি, যে আমরা একটা প্রসেস দেখবো, হ্যাঁ? যে আমরা যখন আমাদের কোশ্চেনিয়ার কোশ্চেনিয়ার নিয়ে অনেক কথা হচ্ছে, কোশ্চেনিয়ার নিয়ে আরো অনেক কথা হবে, বাট কোশ্চেনিয়ার থেকে যখন আমরা ডেটা কালেকশন করব, সেই কালেকশন করার পরে আমরা কিন্তু এই ধরনের ডেটাগুলো পাবো। হুম? যে ডেটাটা কালেকশন করার জন্য আমরা এই গুগল ফর্মের মতো, আমি জাস্ট খালি একটু আপনাদেরকে ইন্ট্রোডিউস করছি আর কি, গুগল ফর্মের মতো ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে, বা সার্ভে মানকি, এই ধরনের ডিজিটাল যে প্ল্যাটফর্মগুলো আছে, যেটা আপনারা হয়তো জানেন, এই যে গুগল ফর্ম আপনার লাইভ এই জায়গাতে আপনি পাবেন, আপনাদের ডেস্কটপ অপশনে এই জায়গাতে আপনি গুগল ফর্ম পাবেন। এটা কিন্তু একটা পুরোপুরি অর্গানাইজড একটা খুব খুব অনলাইন বিগ একটা টুল ডেটা কালেকশনের জন্য, খুব পপুলার। তো এই ধরনের টুলসগুলো আমরা ইউজ করে থাকি ডেটা কালেকশন করার জন্য, অনলাইন ভিত্তিক। তো অনলাইন ভিত্তিক যখন আমরা করি, এটা এটা একটু একদম ফ্রি একটা সফটওয়্যার। তো এখান থেকে আমরা সরাসরি এক্সেলে ডেটাগুলো নিয়ে আসতে পারি খুব ইজিলি। এই টুল ছাড়াও এই টুল ছাড়াও আমরা কিন্তু সরাসরি আমাদের যে রেসপন্স আছে, ধরেন আমরা কথা বলতে চাই যারা কিনা হচ্ছে ড্যাফোডিলে পাঠাও ইউজ করে, বা উবার ইউজ করে, তো তাদের সাথে সরাসরি গিয়ে আমরা কথা বলতে পারি। তারা কোথায় বিলং করে, যেমন ধরেন হতে পারে পাঠাও, যেহেতু স্টুডেন্টরাও ইউজ করতে পারে,
স্টুডেন্ট, টিচার্স, ফ্যাকাল্টি, অ্যাডমিনিস্ট্রেটিভ, হ্যাঁ, সবার সাথে গিয়ে আমরা কথা বলতে পারি। এবং এইটা কিন্তু আমরা এক্সেলে ম্যানুয়ালি ইনপুট করতে পারি। এছাড়াও তাদেরকে আমরা ফর্ম প্রদান করতে পারি, পাঠাতে পারি। তারা এটা পূরণ করে আমাদেরকে দিবে এবং সেটাও আমরা ম্যানুয়ালি এক্সেলে ইনপুট করে নিতে পারি। তাহলে আরো আরো বেশ কয়েকটা মাধ্যম আছে, যারা আমরা আমরা ফোন করে কথা বলতে পারি, আমরা হতে পারে ইমেলের মাধ্যমে কথা বলতে পারি, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারি। এগুলো কিন্তু আসলে ডিজিটাল প্ল্যাটফর্মেরই একটা অংশ। তা আমরা এই গুগল ফর্ম নিয়ে আরো আরো বিস্তারিতভাবে দেখব। গুগল ফর্মটা আসলে কিভাবে কাজ করে, এবং গুগল ফর্মে ডেটা কিভাবে ইনপুট করতে হয় সেগুলো নিয়ে আমরা দেখব। এটা আমরা দেখার চেষ্টা করব। তবে ধরেন আমি ধরে নিচ্ছি যে এই ধরনের প্ল্যাটফর্মগুলো ইউজ করে আমি এক্সেলে ডেটাটা নিয়ে আসলাম। এক্সেলে ডেটাটা আমাদের এইভাবে থাকবে, এক্সেলে ডেটাটা আমাদের এই আঙ্গিকে থাকবে। এখন যে আপনারা মডেলটা দেখতে পাচ্ছেন একটা এক্সেলে, এটা হচ্ছে একদম ডেটা। ডেটার মধ্যে দেখেন এখানে একটা খুব বিগ একটা মিস্টেক। সেটা হচ্ছে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডেটা মিসিং আছে। এই ডেটাগুলো কিন্তু কোনোভাবেই আমাদের মিস করা যাবে না। মিস করলে কিন্তু ডেটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। তখন দেখেন ওই যে একটু আগে যে আপনাদেরকে আমি বলছিলাম ডেটা আর ইনফরমেশন, তখন কিন্তু ইনফরমেশন গ্যাপ হয়ে যাবে ডেটার ভুলের জন্য। কিরকম? আমরা এক জায়গায় বলছি যে আমার এই রিসার্চে অংশগ্রহণ করেছিল ১০০ জন, তার মধ্যে ৫০ জন ছেলে, ৫০ জন মেয়ে। কিন্তু এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ডেটা নাই, এখানে কিন্তু ডেটা নাই, এখানে নাই, এখানে নাই, এখানে নাই। তাহলে তারা আমরা যখন ইনকাম পার মান্থ এই লেভেলটা তৈরি করতে যাব, তখন কিন্তু আমরা পুরো ১০০ জনকে আর পাবো না। তার কারণ এই যে এখানে তো ডেটা তো নাই, ডেটা তো মিস, ডেটা কিন্তু মিস। তো ডেটা ডেটা মিসিং হওয়ার কারণে আমার কিন্তু এটা এটা আর ১০০টা থাকবে না, এটা তখন কমে যাবে। ডেটার সৌন্দর্য লোপ পাবে, যে কারণে আমাদের ইনফরমেশন গ্যাপ হয়ে যাবে। আমরা এক জায়গায় বলবো ১০০ জন আমার ছেলে মেয়ে মিলে ১০০ জন ছিল রেসপন্স, কিন্তু ইনকামে এসে আমি দেখবো যে হয়তো ৮০ জন আছে, বাকি ২০ জনের ইনকাম নাই। তো এই কারণে আমাদের এই বিষয়গুলোতে খুবই খুবই গুরুত্বপূর্ণ নজর রাখতে হবে, কোনোভাবেই যেন কোনো ডেটা আমাদের ফাঁকা না থাকে। তো এটাকে ওয়ান কাইন্ড অফ বলা হচ্ছে ডেটা অডিটিং, রিফ্রেশ ডেটা বা অডিট করা। আপনারা হয়তো অডিট ট্রামটা সম্পর্কে শুনতে পারেন। অডিট করা ইয়ারলি একটা অডিট করে না বিভিন্ন ব্যাংক অথবা সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রজেক্ট, এগুলোতে অডিট করা হয় আসলে এই কাজটা করছে কিনা, আসলেই এটা এটা ওই ওই যে প্রজেক্টের জন্য সরকারি বাজেট ছিল সেটা সাকসেসফুলি তারা করছে কিনা, এগুলো এগুলো অডিট করে, খুঁজে দেখে। তো ওই অডিটটা আমরা এখানে খুঁজে দেখব ডেটার মধ্যে। ডেটাতে যদি মিসিং থাকে আমার ইনফরমেশন গ্যাপ হয়ে যাবে। তখন আমি বলবো যে কি ৫০ জন ছেলে ৫০ জন মেয়ে মোট ছিল ১০০ জন, কিন্তু ইনকাম হচ্ছে আমরা গিয়ে দেখব যে ৮০ জন, ওখানে আর ১০০ জন নাই। তাহলে একটা ইনফরমেশন গ্যাপ হয়ে গেল। কি কারণে? ডেটা মিসিং এর কারণে। এই কারণে আমাদের অডিট করাটা খুবই জরুরি। আর এই অডিট করলে আমরা এই ভুলগুলো দেখতে পাবো। ইন কেস অফ আমরা যখন হুম হুম ওকে, ভেরি গুড কোশ্চেন। থ্যাংক ইউ মেহেদি, আপনি এই কোশ্চেনটা করেছেন। আমি খুবই খুবই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আসলে।
এটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। কারণ উনি উনার ইনকাম শেয়ার নাও করতে পারে। স্বাভাবিক। সবাই তো আর সব প্রশ্নের উত্তর শেয়ার করবে না। এই কারণে আমরা করি কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ইয়েতে আমরা একটা অপশন রাখি। সেই অপশনটার নাম হচ্ছে আদার্স অথবা প্রেফার নট টু সে। এখন ইনকামে তার আদার্স দিতে পারি না। ইনকামে আমরা দিতে পারি কি প্রেফার নট টু সে, সে বলতে ইচ্ছুক নয়। প্রেফার নট প্রেফার নট টু সে, বলতে ইচ্ছুক নয়। সে বলতে ইচ্ছুক নাই হতে পারে। তাহলে এই অপশনটা যদি আমরা রেখে দিই, তাহলে এই যে এই অপশনটা যারা সিলেক্ট করবে, আমি ওই ২০ জনকে তখন লিখতে পারবো না যে এই ২০ জন তাদের ইনকাম বলতে ইচ্ছুক নয়। এটা আমরা লিখে দিতে পারবো। বিকজ তারা শেয়ার করবে না। তাদের এই ধরনের ইনকামিং ডেটা যারা শেয়ার করবে না। খুব স্বাভাবিক। আমরা তখন ইনফরমেশনে গিয়ে লিখবো প্রেফার নট টু সে। তারা এইটাই শেয়ার করবে না। বলেনি তারা। ৮০ জন এই ইনকাম, বাকি ২০ জন শেয়ার করবে না। তার মানে আবারও সেই ১০০ জন হয়ে গেল। আমার ডেটা আমার ইনফরমেশন ল্যাগটা পূরণ হয়ে গেল। আর এখানে আরেকটা জিনিস আছে। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই ডেটা কালেকশনটা খুব মজার একটা কাজ। আবার এই ডেটা কালেকশনটা একটু ক্রিটিক্যাল। আমি মানে ক্রিটিক্যাল না বলে একটু ক্রিটিক্যাল বললাম কেন? ডেটা কালেকশনটা হচ্ছে একটা আর্ট। আপনার কারো কাছে সময় নেই। আপনি এই ডেটাটা যার কাছ থেকে নিচ্ছেন তার কোনো বেনিফিট আছে? তার কোনো বেনিফিট নাই। আপনি তাকে ১ পয়সা দেবেন না। তার বরঞ্চ সময় নষ্ট করতেছেন আপনি। তার সময় নষ্ট করে আপনার কাজ হাসিল করছেন। এতে তার কোনো লাভ নাই। হ্যাঁ, আপনাকে বোঝাতে হবে। দেখেন এই কাজটা করলে আমরা এই বেনিফিট পেতে পারি। এই বেনিফিটটা, এই উদ্দেশ্যটাতে তার অদূর ভবিষ্যতে লাভ আছে। এই কাজটা যদি হয়, ধরেন আমি আবারও ওই রাইড শেয়ারিংটা দিয়ে একটা এক্সাম্পল দেই। রাইড শেয়ারিং স্যাটিসফ্যাকশন বা ধরেন রাইড শেয়ারিং যে পাঠাও বা উবার, এদের যে কোয়ালিটি অফ স্যাটিসফ্যাকশন, এইটা অ্যাকচুয়ালি কাজ করছে কিনা এই বিষয়ে ধরেন আপনি কাজ করতেছেন কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে। তা আপনি বলতে পারেন বা বুঝাতে পারেন, দেখেন আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন নিয়ে কাজ করছি, তো এই ধরনের কাজ হলে যেটা হবে যে ইন ফিউচার রাইড শেয়ারিং অ্যাপগুলোর প্রতি মানুষ রিলায়েবল হারাচ্ছে নাকি বৃদ্ধি পাচ্ছে, এবং তাদের কোন জায়গায় কারেকশন করতে হবে কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য, কাস্টমারকে ধরে রাখার জন্য, কাস্টমারের নিড অ্যান্ড ওয়ান্ট, এই জিনিসগুলো যদি আমরা রিসার্চের মাধ্যমে তুলে ধরতে পারি, ইন কেস আফটার দ্য মানে লং টার্ম বেনিফিটটা আমরা পাবো, আপনারা পাবেন যারা রাইড শেয়ারিং ইউজ করছে। ইনস্ট্যান্ট আপনার কোনো বেনিফিট আমরা হয়তো বা আপনাকে দেখাতে পারছি না, কিন্তু এই রিসার্চের মাধ্যমে কাস্টমার স্যাটিসফ্যাকশন ইমপ্রুভমেন্টের বিষয়ে তারা কাজ করবে। সো লং টার্ম বেনিফিট কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কনজুমার। তা আপনি এই ডেটাটা দিলে এটা ঘুরে রিসার্চ হয়ে বিভিন্ন জায়গা হয়ে বেনিফিটটা আলটিমেটলি আপনিই হবেন স্যার। তাহলে সে আপনাকে ২ মিনিটের জায়গায় ৪ মিনিট সময় বা এ ধরনের ডেটা দিতে রাজি হলেও হতে পারে। এই জিনিসটা আপনার বোঝানোটা একটা আর্ট। মানুষের সময় নাই, কেউ সময় দিতে চায় না, কেউ বলতে চায় না। সর্বোচ্চ ৩-৪টা কোশ্চেন করে ২ মিনিটের মধ্যে পারলে শেষ করে দেয়। ইভেন ইয়েস 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 দিয়ে শেষ করে দেয়। এটা হ্যাপেন। তাকে আমি দিয়ে তো তার 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 কি লাভ? সে কিভাবে বুঝবে এটা? সে তো আর আমার মতো কোর্স করে নাই।
আমি যখন তাকে এটা দিয়ে দিচ্ছি, সে কি আমার মতো কোর্স করেছে? সে তো কোর্স করে নাই, সে তো এইগুলো সম্পর্কে জানে না। সে জানে না, জানানোটা যে সার্ভে করছে, সার্ভেয়ার, তার দায়িত্ব যে, স্যার আমি এই বিষয়ে কাজ করছি স্যার, এটা যদি হয় লং টার্মে আপনার বা আমার মতো যারা কাস্টমার আছে, যারা উবার বা পাঠা ইউজ করছে, তাদের স্যাটিসফ্যাকশন আমরা বের করতে পারলে কোম্পানিগুলো এই বিষয়ে নজর দিবে এবং আমরাই আলটিমেটলি বা আপনারা আলটিমেটলি বেনিফিটেড হবেন। তখন সে একবার হলেও চিন্তা করে আপনাকে 2 মিনিট সময় দিবে। আচ্ছা ঠিক আছে, পড়ে দেখি কোথায় কোথায় ল্যাগ আছে। তখন সে খুঁজবে, তখন সে একটা ডেটা কিন্তু আপনাকে দিবে। তো ওইটা বোঝানোটা একটা আর্ট। এই কাজটা আপনাদের করতে হবে, এই কাজটা একটা সার্ভেয়ারকে করতে হবে। এটাই তার মেইন জব বলে আমি মনে করি। তাহলে আশা করছি এখানে আপনার এই অপশনগুলো এরকম থাকবে না, বা যদিও দু একটা থেকে থাকে সেখানে আমরা অবশ্যই যে জন্য আমরা অপশন রাখি প্রেফার নট টু সেট বা আদার্স, সেটা সে দিতে পারে। হ্যাঁ, আর এই জায়গাতে এই যে এই মিসিং এর যে বিষয়টা বলছিলাম, হ্যাঁ, এটা অনেক সময় দেখেন যে এই জায়গাতে তো আর না শেয়ার করার মতো কোনো অপশন নাই, এটা ভুলে শেয়ার হয়নি। এই স্ট্রংলি ডিসএগ্রি, এগ্রি, নিউট্রাল, তো এই জায়গাগুলোতে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন এখানে মিস না হয়। এটা করার পরে এটা করার পরে কি করতে হবে? আমাদের এই যে এরকম একটা কোডিং বানাতে হবে। কোন কোডিংটা দেখেন, ওই যে 1 2 3 4 5 দেখালাম একটু আগে, সেই 1 2 3 4 5 যে এরকম একটা কোডিং। যাক, আমি স্লাইডে বেশিক্ষণ থাকবো না, এটা একটু আপনারা আরো দু একটা ক্লাস করলে এই বিষয়ে আমরা বৃহৎ আলোচনা করব। বাট এই ধরনের একটা কোডিং আমরা করব। এরপরে কি করছি আমরা, প্রসেসটা আমি জাস্ট আপনাকে বলছি। এক্সেল থেকে এই এসপিএসএস এ নিলাম, অ্যান্ড এসপিএসএস এ নিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরির অ্যানালাইসিস করব। কয়েকটা অ্যানালাইসিসের নাম এখানে লেখা আছে। হ্যাঁ, যেরকম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক দেখবো, রিলায়েবিলিটি দেখবো, পিয়ারসন, হ্যাঁ, ক্রস সেকশনাল টেবুলেশন, হ্যাঁ, বা ফ্যাক্টর অ্যানালাইসিসের মতো আমরা অ্যানালাইসিসগুলো করার চেষ্টা করব। তো এগুলো বিষয়ে আমরা অনেক ক্লাস পাবো, এগুলো বিষয়ে এখন যা যাব না। এগুলোর উপরে আমরা একাধিকবার ক্লাস পাবো, আমার কোনো প্রবলেম হবে না। তো এই মূলত আমাদের বেসিক ইন্ট্রোডাকশন টু ডেটা, ডেটা অ্যানালাইসিস, বা হাউ টু প্রিপেয়ার ডেটা, ডেটা অ্যান্ড ইনফরমেশন একটা ডেটার গ্যাপের জন্য। আমি 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 আশা করছি আপনারা অন্তত এইটুকু অনুধাবন করতে পেরেছেন যে একটা ডেটা মিসিং হলে কিন্তু ইনফরমেশন গ্যাপটা কোথায় কোথায় গিয়ে পড়ে। দেখেন, আমাদের যখনই ডেটাতে গ্যাপ হচ্ছে আমাদের ইনফরমেশন কিন্তু ভুল চলে আসতে পারে। তো ডেটা এবং ইনফরমেশন প্রত্যেকে একে অপরের পরিপূরক, এবং ডেটা যত বেশি স্ট্রং হবে ইনফরমেশন তত বেশি সুন্দর হবে। তাই ডেটাতে কোনো রকম গ্যাপ থাকা যাবে না, ডেটা কালেকশনে কোনো রকম ফাঁকি ঝুঁকি চলবে না। এটা আপনার রিসার্চকে হাই যেরকম করতে পারে, আবার সেরকম একটা মানে খারাপ রিসার্চের তকমাও এনে দিতে পারে। তো এখানে খুবই খুবই সতর্ক আপনাকে থাকতে হবে। তো আমি আহ, এটাই আর কি আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আমাদেরকে শেয়ার করুন বা হ্যান্ড রেজ করুন। আপনাদের কারো কোনো কোশ্চিন আছে? ভেরি গুড। এই কোশ্চিনটাও আমি চাচ্ছিলাম আপনাদের মধ্যে থেকে আসুক। এখানে দুটো কাজ হবে।
দেখেন, আমরা আমরা আহ, যখন এই ধরনের গ্যাপ দেখব, হুম, এই কারণে আমরা পাইলট টেস্ট করি। পাইলট টেস্ট কি? বড় রিসার্চের আগে ১০০, ১৫০, ২০০, ৩০০, ৪০০, ৫০০ ডেটা নেওয়ার আগে আমরা ২০-৩০টা ডেটা নিয়ে আগে একটা পাইলট টেস্ট করি। একটা প্রাথমিক একটা অ্যানালাইসিস করি। আমার ডেটা ঠিকমতো কালেকশন হচ্ছে কিনা দেখার জন্য। নাম্বার 1। তখন গিয়ে আমরা দেখার চেষ্টা করব যে এই ধরনের মিসিং ডেটা আমাদের কাছে আসছে কিনা। তো ওখানে একটা সতর্ক হওয়ার জায়গা আছে। যদি দেখি যে না, আমাদের আসলে মিসিং ডেটাটা বেশি হচ্ছে, কেন হচ্ছে তার রিজন বের করে সেটাকে আগে সমাধান করে আমাদের নেক্সট অ্যানালাইসিসে যেতে হবে। আর যদি এমন হয় যে তখন ঠিকঠাক ছিল কিন্তু বড় রিসার্চের বড় ডেটা কালেকশন করার পরে এ ধরনের মিসিং হয়েছে, তখন কি করব আমরা? আমরা এই জন্য আমাদের ধরেন টার্গেট থাকে, আমাদের ধরেন টার্গেট আছে আমরা ডেটার সংখ্যা নিব সাপোজ ৪০০। আমরা কি করি? চেষ্টা করি ৪৩০টা নিয়ে আসার, ৪৫০টা নিয়ে আসার। তাহলে কি হয়? এই ধরনের ২-৪টা ৫টা ১০টা ডেটা যদি আমি বাদ দিয়ে দিই, ফেলে দিই, এই ধরেন ৯, ১০, ১১ আমি ফেলে দিলাম, তাহলে কিন্তু আল্টিমেটলি আমি এভাবে ফেলতে ফেলতে যেন আমার অন্তত ৪০০টা টেকে। তাহলে কি হলো? আমাকে আর সেকেন্ড টাইম ডেটাতে যে ডেটা কালেকশন করতে যেতে হচ্ছে না। কিন্তু যদি এমন হয় আমি নিয়ে এসেছি ৩৯০টা, লাগতো ৪০০টা, আমি নিয়ে এসেছি ৩৯০টা, অলরেডি ১০টা শর্ট, তারপরে আরো ৫০টা বাদ চলে গেছে। তার মানে এখন হয়ে গেছে কয়টা? ৩৩০টা বা ৩৪০টা। তখন আমাকে আবার ডেটা কালেকশন করতে হবে, গিয়ে ওই ডেটাগুলো কালেক্ট করে নিয়ে আসতে হবে যেগুলো মিসিং। স্পেসিফিক তাদের কাছে আমাকে গিয়ে নক করতে হবে, স্যার, ম্যাডাম, এটা একটু বাদ ছিল, এটা স্যার দেওয়া হয়নি, যদি একটু কাইন্ডলি ১ মিনিট একটু সময় দিতেন, নিয়ে আসতে হবে। সেটা সেটা হোক আপনার ফোনে, ওভার দ্য ফোনে, ওভার দ্য ইমেল, ওভার দ্য টেক্সট, হ্যাঁ, বা সরাসরি যোগাযোগের মাধ্যম যদি হয়ে থাকে সেটা, গিয়ে আমাদেরকে কালেকশনটা সম্পূর্ণ করে আসতে হবে। বুঝতে পেরেছেন? তো এই কারণে আমরা চেষ্টা করব আমাদের যেন এই হ্যাসেলটা থেকে বাঁচার জন্য প্রথমেই আমাদের এই জিনিসটাকে কারেকশন করে নেওয়ার। যদি কোনো প্রবলেম আইডেন্টিফাই হয় সাথে সাথে সেটাকে সমাধান করে নেওয়ার। এবং মজার বিষয় হচ্ছে যে ডিজিটাল প্ল্যাটফর্ম যেটা গুগল ফর্মের কথা বলছিলাম, গুগল ফর্মে একটা চমৎকার জিনিস আছে, সেটা হচ্ছে আমরা কোশ্চিনটাকে রিকোয়ার্ড করে দিতে পারি। কোশ্চিনটাকে রিকোয়ার্ড করে দেওয়া বলতে গেলে কি, এই যে দেখেন স্টারটা লাল, লাল একটা স্টার দেওয়া, অর্থাৎ এই কোশ্চিনটাকে রিকোয়ার্ড করা। এই যে রিকোয়ার্ড মানে এই কোশ্চিনটার উত্তর আপনি না দিলে এই প্রশ্নটা আপনি সাবমিটই করতে পারবেন না। এটা সাবমিট নেবেই না। এটা যখন আমি সাবমিট করতে যাব, এই দেখেন লাল স্টার দেওয়া, নেবেই না। ওটা ও দেখাই দিবে যে এইটা তোমার বাদ আছে, এটা পূরণ করে আসো। তাহলে যখন এটা ওইটা দেখাবে তখন কিন্তু বাধ্য হবে এটা আপনাকে পূরণ করতে। তাহলে আমাদের এই চান্সটা কমে গেল, মিসিং হওয়ার চান্সটা কমে গেল অনলাইন প্ল্যাটফর্মের ক্ষেত্রে। অফলাইন অফলাইন প্ল্যাটফর্মে তো কিছু করার নেই, ওইটা আপনাকে সিনসিয়ার হতে হবে। বুঝতে পেরেছে? অফলাইন প্ল্যাটফর্মে আপনাকে আরো বেশি সিনসিয়ার হতে হবে, কাস্টমার বা রেসপন্সকে গাইড করতে হবে, তাকে বোঝাতে হবে এবং তার থেকে ওই জিনিসটা আদায় করে নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছেন? রাফি,
আচ্ছা, আমি শুধুমাত্র এইটুকু আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব যে আপনারা একটা স্পেসিফিক অলরেডি গত ক্লাসে আমি শুনেছি স্যার বারবার বলছিলেন। আমি ওই বিষয়টা আপনাদেরকে জাস্ট একটু বলব যে আপনারা খুব দ্রুত চেষ্টা করুন স্যারের সাথে অথবা সম্ভব হলে আমার সাথে কথা বলে আপনাদের টাইটেলটা এবং অন্তত টপিকটা, প্রোডাক্টটা কিসের উপরে আপনারা কাজ করতে চাচ্ছেন এটাকে ফিক্স করে ফেলা। যত দ্রুত এই বিষয়ে মন স্থির করবেন, তত দ্রুত আপনার রিসার্চটা এগিয়ে যাবে। এবং অবশ্যই, অবশ্যই আপনারা ছোট পরিসরে চিন্তা করুন। কারণ বিকজ অফ এটা তো বিগিনিংয়ে খুব এবং অবশ্যই একটা টাইম লিমিটেশনের বিষয়টা আছে। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে টাইম ম্যানেজমেন্টটা খুব বড় জিনিস। আপনাকে এটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটাকে শেষ করতে হবে। আমি আমার থিসিস শেষ করেছি ১ বছর ৭ মাস। ১ বছর প্রায়। ১ বছর প্রায়। দেন পাবলিকেশনের বিষয়ে আমি ওখানে আলাদা সময় লেগেছে। তো যাই হোক, তো ওইখানকার বিষয় আর এখানকার বিষয় দুটো এক জিনিস না। এটাতে আপনাদেরকে ৬ মাসের মধ্যে শেষ করতে হবে। তো ওইভাবে আপনাকে কিন্তু চিন্তা ভাবনা করে ছোট করে আমি ডেটা কালেকশন ওই লোকেশনে গিয়ে করতে পারবো। এদের কাছ থেকে ডেটা আনতে পারবো। এই বিষয়টাকে মাথায় রেখে আপনারা টপিকটা সিলেক্ট করার চেষ্টা করুন। নিজে, নিজে ধীরে, ধীরে প্রয়োজনে আমার সাথে কথা বলে, স্যারের সাথে কথা বলে আপনি করে ফেললে কি হবে? আপনার মাইন্ডসেটটা ওদিকে তখন চলে যাবে এবং আপনার জন্য কাজটা বোঝাটা সুবিধা হবে। তখন আপনি এই যে রাইট শেয়ারিং নিয়ে বলছি, তখন আপনারটাকে নিয়ে বলবো, আরেকজনেরটা নিয়ে বলবো। এতে করে কি হবে? ওই টপিকের মধ্যে এগুলো ঢুকলে না ওই জিনিসটা আরো ভালো ক্যাচ করা যায়। তো এইটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।